মুভি সরাসরি শুরু হয় একটি টেক্সট দেখানোর মাধ্যমে, যেখানে ক্যাথলিক চার্চের ভেতরে ঘটে যাওয়া পজেশন কেসগুলো সম্পর্কে বলা হয়, যার মধ্যে 90% চিকিৎসাগত কারণের ফলে ঘটে, কিন্তু 10% সত্যিকারের হয়, যেগুলোতে সত্যি কোনো আত্মা কাউকে আচ্ছন্ন করে ফেলে। আর এই সিনেমাটি সেই 10% পজেশন কেসের একটি ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এরপর আমাদের আরও জানানো হয় যে এই সিনেমাটি আসলেই একটি সত্য ঘটনার উপর নির্মিত। এখন মূল গল্পে আমরা একটি দুর্ঘটনা দেখি, যেখানে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় প্রিস্ট থমাসের সঙ্গে। থমাস গাড়িতে ছিল তার পরিবারের সঙ্গে, যার মধ্যে তার মা এবং বোন ছিল, কিন্তু গাড়ি থেকে বের হয়ে সে দেখে তার মা আর বেঁচে নেই। সে তার বোনকে কোলে নেয়, যে তখন শেষ নিঃশ্বাস নিচ্ছিল। মেয়েটি থমাসকে বলে যে সে যেন তার জন্য প্রার্থনা করে। থমাস ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে, কিন্তু তার বোন থমাসের হাতের মধ্যেই মারা যায়। এই ঘটনার পর থমাস ভীষণভাবে ভেঙে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখি থমাস তার বোনের কবরের পাশে দাঁড়িয়ে আছে। এরপর সে চার্চে যায় নিজের পদত্যাগপত্র জমা দিতে, কারণ পরিবারের মৃত্যুর পর থেকেই সে প্রিস্টহুড ছাড়তে চাইছিল। তার ঈশ্বরের প্রতি বিশ্বাস ভেঙে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখি মায়া এবং ডেনিস নামে একটি দম্পতিকে, যারা চার্চে এসেছিল। আসলে ডেনিস ছিল মায়ার বয়ফ্রেন্ড এবং মায়া ইতিমধ্যেই বিবাহিত ছিল, কিন্তু যখন থেকে তার স্বামীর মৃত্যু হয় তখন থেকেই সে ডেনিসকে ডেট করা শুরু করে। আর আমি আপনাদের জানাতে চাই যে মায়ার একটি মেয়ে আছে যার নাম কায়লা, এবং কায়লা তার মায়ের ওপর বেশ রাগান্বিত থাকে, কারণ সে ডেনিসকে পছন্দ করে না। ডেনিসকে সে ঘৃণা করে, কারণ তার মনে হয় ডেনিস তার মায়ের জন্য ভালো মানুষ নয়। যাই হোক, আমরা দেখি কায়লা খাবার খাচ্ছিল, তখনই তার বন্ধু সিলা সেখানে আসে। সিলাও জানতো যে কায়লা কোন বিষয়ে সবসময় চিন্তিত থাকে। কায়লা সিলাকে বলে যদি তার বাবা বেঁচে থাকতেন তাহলে তার মা কখনো এমন করতেন না। এটা শুনে সিলা প্রস্তাব দেয় ওরা কেন না তার বাবাকে ডেকে আনে, অর্থাৎ তার বাবার আত্মাকে সামান করে, যাতে তার বাবার আত্মা তার মাকে এসব করা থেকে বিরত রাখে। এখানে কায়লা প্রথমে তার বন্ধুর মজা ওড়ায়, কিন্তু সিলা ব্যাপারটা খুবই সিরিয়াস ছিল। এদিকে আমরা দেখি ডেনিস মায়াকে একটি আংটি উপহার দিয়েছিল, আর সেই ছবিটাই সে কায়লাকে পাঠায়। এটা দেখে কায়লা রাজি হয়ে যায়, হ্যাঁ, তাকে তার বাবার আত্মাকে ডাকতেই হবে। এটাই ছিল তার মাকে থামানোর এবং তাকে ফিরিয়ে আনার একমাত্র উপায়। এরপর সিলা ও কায়লা গ্রেভিয়ার্ডে পৌঁছায়, যেখানে সিলা তার ব্যাগ থেকে একটি ভুডু ডল বের করে। ইন্দোনেশিয়ান সংস্কৃতিতে এই ডলটিকে জালাং বলা হয়। এর সাহায্যে আত্মাদের সঙ্গে যোগাযোগ করা যায়, এবং এই ডলের মাধ্যমেই তারা আত্মাকে ডাকার চেষ্টা করতে চলেছিল। কিন্তু কায়লা একটু ভয় পাচ্ছিল। সে সিলাকে জিজ্ঞেস করে কোনো গন্ডগোল হবে না তো? সিলা তাকে শান্ত করে বলে কিছুই হবে না। কায়লার মনে তখন আরেকটি প্রশ্ন আসে, যদি ভুল করে অন্য কোনো আত্মা চলে আসে? সিলা বলে এমন কিছু হবে না, আর তারা যদি কায়লার বাবার কবরের ওপরেই এটা করে তাহলে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, যদি কবরটা ভুল হয় তাহলে বিপদে পড়তে পারে। এরপর কায়লা তার বাবার কবর খুঁজতে শুরু করে এবং সেটা পেয়ে যায়। সিলা সেই ভুডু ডলটি কবরের ওপর রেখে দেয়। এরপর তারা দুজনে কিছু ইনক্যান্টেশন বলতে থাকে এবং কায়লার বাবার আত্মাকে ডাকতে থাকে। হঠাৎ আশেপাশে কিছু অদ্ভুত নড়াচড়া শুরু হয়, আর সেই ডলটিও নিজে নিজে নড়তে থাকে। তখন কায়লার মনে হয় হয়তো ডলটার ভিতর তার বাবার আত্মা এসে গেছে। তাই কায়লা ডলটির দিকে তাকিয়ে ইচ্ছে করে যেন তার বাবার আত্মা তার মাকে সেই মানুষ অর্থাৎ ডেনিস থেকে দূরে রাখে। এদিকে আমরা দেখি গ্রেভিয়ার্ডের গার্ড সেখানে এসে তাদের ধরে ফেলে এবং বকাঝকা শুরু করতে থাকে। তখন সিলা একটা অজুহাত দিয়ে গার্ডকে বলে যে তারা কায়লার বাবার কবরের কাছে এসেছিল কারণ কায়লা তাকে খুব মিস করছিল। যাই হোক, গাড়িতে বসার পর আমরা গাড়ির মিররে একটি অত্যন্ত ভয়ঙ্কর ছায়ামূর্তি দেখি, যা তারা দুজনেই দেখতে পায় না। এরপর দৃশ্য বদলায় এবং আমরা দেখি কায়লা বাড়িতে আছে। সে লক্ষ্য করে যে তার মা সোফায় ঘুমাচ্ছিলেন, তাই সে মায়ের ওপর কম্বল দিয়ে নিজের রুমে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। কিন্তু হঠাৎ সে ভয় পায়। তার মা হঠাৎ সিঁড়ির ওপর দাঁড়িয়েছিল, কিন্তু সোফায় তাকাতেই দেখে তার মা তো সেখানেই আছে। আবার সিঁড়ির দিকে তাকাতেই মায়ের সেই অবয়বটি উধাও। তারপর কায়লা নিজের রুমে ঢোকে এবং দেখি সে সেই ডলটাকেও সাথে নিয়ে এসেছে। এদিকে কায়লা দেখে তার মা সিঁড়ি বেয়ে ওপরে আসছে, কিন্তু সেটা সত্যিই তার মা কিনা সে নিশ্চিত নয়, তাই সে দরজা বন্ধ করে দেয়। পরের দিন কায়লা রুম থেকে বেরোয় এবং মায়ের চিৎকার শুনতে পায়। তার মা ফোনে প্রচণ্ড চিৎকার করছিল, ডেনিসের সাথে ঝগড়া করছিল। এটা দেখে কায়লার বিশ্বাস হয় এটা তার বাবাই করেছেন। তার কাজ শেষ হয়েছে ভেবে সে ডলটিকে ডাস্টবিনে ফেলে দেয় এবং খুশি মনে স্কুলে চলে যায়। ওই স্কুলটি ছিল আসলে একটি কনভেন্ট স্কুল, তাই থমাসও সেখানে শিক্ষক ছিল, যাকে আমরা শুরুর দৃশ্যে দেখেছি। ক্লাসে কায়লা সিলাকে বলে যে তারা যা করেছিল তা কাজ করেছে, কিন্তু সিলা আজ অদ্ভুতভাবে মনোমরা ছিল। তার গলায় একটা দাগ ছিল। সিলা জানায়
গত রাত থেকে তার শরীর খুব ভারী লাগছে। এরপর কায়লা বাড়ি ফিরে দেখে ডেনিস তার মায়ের সাথে আছে। দুজনেই বেশ খুশি, কিন্তু কায়লা মোটেও খুশি হয় না। অর্থাৎ কিছুই বদলায়নি, আর তাদের ঝগড়া ছিল সাধারণ দাম্পত্য ঝগড়ার মতোই। রুমে গিয়ে কায়লা তার বাবাকে বলে যে তারা দুজন এখনো একসাথে। ঠিক তখনই সে মেঝেতে সেই একই ডলটিকে দেখে যেটা সে ডাস্টবিনে ফেলেছিল। এটা দেখে সে হতবাক, এটা এখানে এলো কিভাবে? সে আবার ডলটিকে ডাস্টবিনে ফেলে দেয়, আর এর ঠিক পরেই আবহাওয়া হঠাৎ ভয়ঙ্করভাবে বদলে যায়। দৃশ্য রাতের দিকে সরে যায়। কায়লা ঘুমোতে চেষ্টা করছিল। ঠিক তখনই আমরা সেই স্পিরিটকে, সেই ছায়ামূর্তি সদৃশ জিনিসটিকে আবার দেখি, যাকে আমরা আগেও দেখেছিলাম। তখন কায়লারও বুঝে গিয়েছিল যে তার আশেপাশে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। ঠিক তখনই তার নজর ওপরে পড়ে, আর সে দেখে সেই স্পিরিট ঠিক তার ওপরে। এরপর সেই স্পিরিট তাকে পজেস করতে শুরু করে। মায়া নিজের মেয়ের চিৎকার শুনে তার রুমে আসে, দেখে কায়লা নিজের মাথা দেয়ালে ঠুকছে এবং বলছে, তোমরা সবাই পাপী। তার মা ভয়ে তাকে থামিয়ে হুঁশে আনে এবং জড়িয়ে ধরে। পরের দিন কায়লা স্কুলে যায়, আর আমরা দেখি তার হাতেও একই রকম দাগ যেমন সিলার গলায় ছিল। তার শরীরেও একই ধরনের ব্যথা হচ্ছিল। হাঁটতে হাঁটতে সে হঠাৎ থেমে যায়, কারণ সে আবার সেই ভূতটিকে দেখতে পায়। ক্লাসে গিয়ে সে দেখে সিলা আজ আসেইনি। তখনই থমাস আসে এবং সবাইকে জানায় গত রাতে সিলার মৃত্যু হয়েছে। এটা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়, আর কায়লা তো পুরোপুরি হতবাক। কায়লাকে প্রিন্সিপাল অফিসে ডাকা হয়, কারণ সিলা তার খুব ঘনিষ্ঠ ছিল। তারা কায়লাকে জিজ্ঞেস করে সিলা কি তাকে কিছু বলেছিল। কায়লা বলে সে কিছুই জানে না, শুধু বলেছিল তার শরীরে ব্যথা হচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারি সিলাকে সেই স্পিরিটই মেরে ফেলেছে, আর এটাও পরিষ্কার যে কায়লার জীবনও বিপদের মধ্যে। তবে এ তদন্তে এটাকেই সিলার আত্মহত্যা বলে ধরা হয়েছিল। তখন থমাস বলে কায়লা যা জানে সব ঠিকঠাক স্কুল বোর্ডকে বলতে হবে, যাতে তদন্ত সঠিকভাবে হতে পারে। এরপর কায়লা থমাসের সাথে স্কুল বোর্ডের কাছে গাড়িতে যাচ্ছিল। ঠিক তখনই কায়লা অদ্ভুতভাবে হাসতে শুরু করে এবং নিজের মাথা গাড়ির জানালায় ঠুকতে থাকে। এটা দেখে থমাস গাড়ি থামিয়ে তাকে থামানোর চেষ্টা করে। থমাস জিজ্ঞেস করে তার কি হচ্ছে। তখন কায়লার ভেতরের সেই ডিমান বলে তার ঈশ্বর এই মেয়েটিকে বাঁচাতে পারবে না। এ কথা বলেই কায়লা অজ্ঞান হয়ে যায়। এরপর থমাস সব ঘটনা ডিনকে জানায়। ডিন বুঝে যায় এটা স্পষ্টতই ডেমনিক পজেশন, এবং এতে সাহায্য করতে পারবেন একজনই, ফাদার রডরাম। আমরা ফাদার রডরামকে দেখি, যিনি একটি পজেশন কেসে কাজ করছিলেন। এক্সরসিজম করে একজনের শরীর থেকে স্পিরিট বের করে দিচ্ছিলেন। তার সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্টও ছিল, কিন্তু সে খুব ভয় পেয়ে গিয়েছিল এবং আর এই কাজ চালিয়ে যেতে চাচ্ছিল না, তাই সে সবকিছু ছেড়ে দেয়। এরপর ফাদার র্যান্ডা ডিনকে কায়লার সম্পর্কে সব জানায়, এবং এখন কায়লাকে বাঁচানোর উপায় ছিল শুধু একটাই, এক্সোরসিজম। ফাদার র্যান্ডা প্রস্তুত ছিলেন, কিন্তু এবার প্রয়োজন ছিল একজন পার্টনারের, অ্যাসিস্ট্যান্ট নয়। আর থমাসের চেয়ে ভালো কেউ হতে পারত না। এখন ডিন থমাসের কাছে যায় এবং বলে, তুমি তো রেজিগনেশন চাইছো, তাই না? ঠিক আছে, আমি সাহায্য করব, কিন্তু তার জন্য তোমাকে ফাদার র্যান্ডার সঙ্গে মিলে কায়লার এক্সোরসিজম করতে হবে। কিন্তু থমাস রাজি ছিল না। ডিন তাকে চাপ দেয়, কিন্তু থমাস সেখান থেকে উঠে চলে যায়। দৃশ্য বদলায়। আমরা দেখি কায়লা ক্লাসরুমে বসে কিছু গুনগুন করছে এবং সেই ডেমন স্পিরিটের ছবি আঁকছে। তখন তার শিক্ষক তাকে চুপ থাকতে বলে, কিন্তু কায়লা হঠাৎ হেসে ওঠে আর নিজের হাতেই কলম গেঁথে দেয়। এটা দেখে বাচ্চারা তাকে ধরে ফেলে। তারপর ফাদার থমাসকে ডাকা হয়। ফাদার থমাস তাকে শান্ত করেন। এরপর কায়লা বলে, ভালো মানুষরাই কেন মরে যায়? সে কাঁদতে থাকে। সে মনে করছিল সিলার মৃত্যুর জন্য সেই দায়ী। সে ফাদারকে বলতে থাকে, সব আমার জন্য হয়েছে, এমনকি সিলার মৃত্যুও আমার কারণে হয়েছে। আর এসব শুরু হয়েছিল যেদিন সে সিমেট্রিতে গিয়েছিল। তার মা তাকে জিজ্ঞেস করে সে সিমেট্রিতে কেন গিয়েছিল, কিন্তু কায়লা পুরো সত্যিটা বলে না। সে শুধু বলে তার বাবার কথা মনে পড়ছিল। এই কথা শুনে তার মা তাকে জড়িয়ে ধরে, কিন্তু আয়নায় মায়া কায়লার মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখতে পায়। সরাসরি কায়লার দিকে তাকালে সে তাকে অধিকারিত অবস্থায় দেখতে পায়, যা দেখে মায়া খুব ভয় পেয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যায়। এরপর সে তার বয়ফ্রেন্ড ডেনিসকে কল করতে থাকে, কিন্তু ডেনিসের কল লাগে না, তাই সে ফাদার থমাসকে ফোন করে। এরপর ফাদার থমাস, রান্ডা এবং এক নার্স ইনবা সেখানে আসে। রান্ডা মায়াকে রুমের বাইরে অপেক্ষা করতে বলে। তারপর তারা তিনজন কায়লার কাছে যায়। কায়লা তাদের বলে যে সে পুরোপুরি ঠিক আছে, কিন্তু আসলে সে ঠিক ছিল না। ফাদার তার উপর পবিত্র রীতিনীতি করতে শুরু করেন। তখন সে আবার বলে সে ঠিক আছে, কিন্তু এটা কায়লা নয়, তার ভেতরে দানবী কথা বলছিল। ফাদার রান্ডা তার মাথায় একটা ক্রস আঁকেন, আর তখনই দানব রেগে গিয়ে রুমের ভেতরের সব ক্রস উল্টো হয়ে যায়, যা ছিল দানবীয় চিহ্ন। এরপর এক এক করে কায়লা সবার উপর আক্রমণ করতে থাকে এবং রান্ডার উপরও ঝাঁপিয়ে পড়ে।
রান্ডা বাঁচার জন্য চেষ্টা করছিলেন। ঠিক তখনই থমাস তাকে বাঁচাতে এগিয়ে আসে, কিন্তু কায়লা থমাসের উপরও আক্রমণ করে। এক ফাঁকে ফাদার রান্ডা তার উপর পবিত্র জল ছিটিয়ে দেন, যার ফলে সে করে যায়। কিন্তু তখনও সে অত্যন্ত শক্তিশালী ছিল। সে রান্ডাকে মারতে শুরু করে। ঠিক তখনই মায়া ভেতরে আসে এবং থমাসকে পবিত্র জল দেয়। থমাস সেই জল কায়লার ওপর ছিটিয়ে দেয়। এরপর কায়লা কিছুটা নিয়ন্ত্রণে আসে, আর এর সুযোগে ফাদার রান্ডা যখন দানবের নাম জিজ্ঞেস করেন, তখন দানব নিজের নাম দাগ বলে। ফাদার রান্ডা তার নাম জিজ্ঞেস করেছিলেন কারণ তিনি দানবকে কমান্ড করতে চেয়েছিলেন, এবং এই পদ্ধতিটি সত্যিই খুব কার্যকর। এমনটি আমরা অনেক সিরিজ ও হরর মুভিতে দেখেছি। এখানে ফাদার দাগকে কায়লার শরীর ছেড়ে দেওয়ার আদেশ দিচ্ছিলেন, এবং দাগ তার শরীর থেকে বেরিয়ে যায়। এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছিল, তাই তারা সবাই সেখান থেকে বেরিয়ে আসে। ফিরে আসার পথে ফাদার থমাস রান্ডাকে বলেন যে তিনি বেশি সাহায্য করতে পারেননি, কিন্তু রান্ডা তাকে প্রশংসা করেন কারণ তিনি তার আশা থেকেও বেশি করেছেন। সে ভয়ে পালিয়ে যায়নি। এদিকে আমরা মায়াকে দেখি যে কায়লার ডায়েরি দেখছিল। ডায়েরির পেছনে কায়লা লিখেছিল যে ডেনিস যেন তার মায়ের থেকে দূরে থাকে, ডেনিসের মরে যাওয়া উচিত এবং সে তার মায়ের জন্য ভালো নয়। এগুলো দেখে মায়া অবাক হয়ে যায় যে তার মেয়ের মনে ডেনিস নিয়ে এসব চলছিল। মায়া আরও খুঁজে দেখে কিছু অদ্ভুত জিনিস, অস্বাভাবিক সব আঁকিভুকি, এবং সেই ভুটু ডলটাও পায়। মায়া এখানেই সবকিছু বুঝে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে তো এই ভুটু ডলটা ফেলে দিয়েছিল। তাহলে এটা এখানে এলো কিভাবে? এতে বোঝা গেল দানব এখনো এখানেই আছে। এক্সরসিজম সফল হয়নি, অর্থাৎ দানব সবাইকে ধোঁকা দিয়েছিল। মায়া এসবে ছবি তুলে ডেনিসকে পাঠিয়ে দেয়। এদিকে ফাদার থমাসকে দেখি তিনি প্রার্থনা করছিলেন, কিন্তু এখনও প্রিস্টহুড ছাড়তে চাইছিলেন। তখনই প্রিন্সিপাল আসে এবং তাকে জানায় যে ফাদার রান্ডা তাকে নিজের সঙ্গে রাখতে চান, কারণ এই কাজের জন্য সে একদম উপযুক্ত। থমাস বলে ফাদার রান্ডা এর চেয়ে ভালো পার্টনার পেয়ে যাবেন, কিন্তু প্রিন্সিপাল বলে রান্ডার পার্টনার নয়, একজন উত্তরসূরি প্রয়োজন। যদিও যাই হোক, থমাস রাজি হয় না। তখন প্রিন্সিপাল বলে তিনি তার রেজিগনেশন সম্পন্ন করিয়ে দেবেন, কারণ তিনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর থমাস ঘরে থাকে, যেখানে সে তার মা ও বোনকে স্মরণ করছিল। সে সেই সময়গুলো মনে করে যখন তারা কতটা সুখে ছিল। তারপর তার মনে পড়ে যায় কিভাবে তার বোন তার হাতেই শেষ নিঃশ্বাস নিয়েছিল। এদিকে রাতের বেলা মায়ার ঘুম ভেঙে যায় এবং সে কায়লাকে দেখতে পায় যে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়েছিল। তখন সে তাকে ঘুমোতে যেতে বলে। এখানে কায়লা তার কথা মেনে নেয়, কিন্তু সে একটু আদ্রু এখন অদ্ভুত আচরণ করছিল। পরের দিন আমরা দেখি কায়লা ঘুম থেকে উঠে নিচে আসে। ঠিক তখনই সেখানে ডেনিস আসে। সে খুব রাগে ছিল, কারণ কায়লা ডেনিসের বিষয়ে উল্টো সিধে লিখেছিল, আর ভুডু ডোল দিয়ে মায়া আর ডেনিসকে আলাদা করার চেষ্টা করছিল। ডেনিস এসে কায়লার চুল ধরে ফেলে, এতে কায়লা চিৎকার করতে থাকে। ঠিক তখনই তার মা নিচে এসে ডেনিসকে সরিয়ে দেয়। মায়া তাকে এসব বলেছিল যাতে তারা দুজন মিলে শান্তভাবে কায়লার সঙ্গে কথা বলতে পারে, তাকে বুঝাতে পারে যে ডেনিস কতটা ভালো মানুষ। কিন্তু এখানে এসে ডেনিস তার আসল রূপ দেখিয়ে দেয়, যা মায়াও দেখে ফেলে। তখন কায়লা বলে, তোমার কার উপর বেশি ভরসা, এই লোকটার উপর নাকি নিজের মেয়ের ওপর? এখানে মায়া এখনো বিভ্রান্ত ছিল, কিন্তু ডেনিস আবার কায়লাকে আঘাত করার চেষ্টা করে। ঠিক তখনই মায়া স্ট্যান্ডগান দিয়ে ডেনিসকে শক দেয় এবং তাকে চলে যেতে বলে। ডেনিস চলে যায়, আর মায়া ডেনিসের সঙ্গে পুরো সম্পর্কই কেটে দেয়। এরপর মায়া মাদার মেরির মূর্তির সামনে গিয়ে প্রার্থনা করছিল। তখন সেখানে ফাদার রান্ডা আসে। রান্ডা জিজ্ঞেস করেন সব ঠিক আছে কিনা, কিন্তু মায়া বলে তার তা মনে হয় না, কারণ যেদিন থেকে তারা কায়লার বাড়িতে এক্সরসিজম করেছে সেদিন থেকে কায়লা খুব অদ্ভুতভাবে আচরণ করছে। এখানে সে আরও জানায় যে তার অতীত খুব খারাপ ছিল। হাই স্কুলেই সে প্রেগনেন্ট হয়ে যায়, আর এটা জানতে পেরে তার পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে সে এক ব্যক্তিকে পায় যে তাকে বিয়ে করে, এবং সেই মানুষটিকেই কায়লা তার আসল বাবা ভাবে, এবং এ সম্পর্কে কায়লার কোনো ধারণাই নেই। এরপর ফাদার রান্ডাকে বলে যে সে কায়লার ব্যাগ থেকে ঝালাং ক্যাং অর্থাৎ সেই ভুডু ডল পেয়েছে। এটা শুনে রান্ডা একটু অবাক হয়ে যায়। ঠিক তখনই ফাদার রান্ডার কাশতে শুরু করে এবং তিনি বাড়ি ফিরে যান। হঠাৎ শেলফে রাখা বাইবেল নিচে পড়ে যায় এবং তার একটি নির্দিষ্ট আয়াত খুলে যায়, যা তাকে বোঝায় যে এখনো কিছু ঠিক হয়নি, এক্সরসিজম ব্যর্থ হয়েছিল, এবং এই সব ঘটনার পেছনে একজন নয় বরং অনেকগুলো দানব রয়েছে। এগুলো দেখে রান্ডা কায়লার বাড়ি যাওয়ার জন্য বের হন এবং থমাসকেও ফোন করেন, কিন্তু ঠিক তখনই তিনি দেখেন কায়লা তার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তিনি কাছে গেলে দেখেন তার অবস্থা ভালো নয়, তাই সে তাকে গাড়িতে বসাতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে কায়লা গাড়ি থেকে গায়েব হয়ে যায় এবং সামনে এসে দাঁড়ায়। কিন্তু এগুলো সব তাকে সেই দানব দেখাচ্ছিল। সত্যি বলতে কায়লা তখন তার পিছনেই ছিল, আর সেখান থেকেই সে রন্ডার ওপর হামলা করে, যার কারণে গাড়ির কাঁচ ভেঙে যায় এবং সেখানে একটি উল্টো ক্রসের মতো দাগ তৈরি হয়। এরপর আমরা কায়লাকে বাড়িতে দেখি সে নিজের রক্তমাখো হাত ধুচ্ছিল। ঠিক তখনই তার মা আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে।
কায়লা শুধু একটাই শব্দ বারবার বলছিল, মোরো মোরো মোরো। এটা শুনে মায়া ভয়ে কেঁপে ওঠে। তার মেয়ে তার সামনে অদ্ভুতভাবে হাসতে থাকে, আর তখনই আরেকটি দানব মায়ার উপর হামলা করে। এর পরের দৃশ্যে দেখি রন্ডা হাসপাতালের বেডে শুয়ে আছে এবং তার পাশে থমাস আর প্রিন্সিপাল দাঁড়িয়ে আছে। রন্ডা বলে যে পরিস্থিতি খুবই বিপজ্জনক। তারা ভেবেছিল সব ঠিক হয়ে গেছে, কিন্তু আসলে অবস্থা আরও খারাপ। কায়লার ভিতরে একজন নয়, বরং অনেকগুলো আত্মা বাসা বেঁধেছে। আসলে কায়লা জ্বালানান ব্যবহার করেছিল এবং নিজের বাবার আত্মাকে ডাকার চেষ্টা করেছিল, কিন্তু তার বাবার আত্মার বদলে সেখানে হাজির হয়েছে এক ভীষণ ভয়ঙ্কর দানব, দাগ। আর দাগ হল লুসিফারের শিষ্যদের একজন। লুসিফারের আরও শিষ্যরাও কায়লার শরীরে আছে, তাই কায়লা এবং মায়া দুজনেরই প্রাণ এখন ঝুঁকির মুখে। এটা শুনে থমাস বলে সেই কাজ করবে, সে তাদের এই দানবগুলো থেকে বাঁচাবে। প্রিন্সিপাল বলে তাকে আগে বিশপের অনুমতি নিতে হবে, কিন্তু থমাস স্পষ্ট জানিয়ে দেয় এগুলোর জন্য আর সময় নেই। এরপর রন্ডা তাকে আশীর্বাদ করে বলে ঈশ্বর তাকে সাহায্য করবেন। তারপর থমাস প্রস্তুতি নিতে শুরু করে সেখানে যাওয়ার জন্য। এদিকে আমরা মায়াকে দেখি, তাকে কার্পেটের ওপর শুইয়ে রাখা হয়েছে। পজেস্ট কায়লাও সেখানে আছে, যে তাকে লুসিফারের জন্য বলি দিতে চলেছিল। কায়লা বলে মায়া একজন পাপী এবং সে নরকে থাকার যোগ্য। এরপর কায়লা ছুরি দিয়ে তার ওপর হামলা করে, কিন্তু মায়া হাত দিয়ে আঘাত ঠেকাতে পারে এবং কোনো মতে কায়লাকে ধাক্কা দিয়ে সরে যায়। সে দৌড়াতে দৌড়াতে একটি রুমে গিয়ে নিজেকে বন্ধ করে ফেলে। কায়লা এসে দরজা জোরে জোরে ধাক্কাতে থাকে, আর ভয়ে মায়া একটি ক্লজেটের ভিতর লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর কায়লা রুমে ঢোকে। সে মায়াকে চারদিকে খুঁজতে থাকে, আর শেষমেশ বুঝতে পারে মায়া ক্লজেটের ভিতরেই আছে। তারপর সে দয়া মায়াহীনভাবে পুরো ক্লজেটটাকেই ছুরি দিয়ে আঘাত করতে থাকে। সে প্রায় মায়াকে মেরেই ফেলছিল, কিন্তু ঠিক সময়ই ফাদার থমাস সেখানে পৌঁছে যায়। সিকোয়েন্সে দেখা যায় তারা পবিত্র ঘণ্টা বাজাতে শুরু করে, যার কারণে ডেমন কষ্ট অনুভব করতে থাকে। তারপর ফাদার থমাস তার ক্রস বের করেন এবং সেটি ডেমনকে দেখাতে থাকেন, কিন্তু ডেমনটি কায়লার দেহ নিয়ে নিচে লাফ দেয়। এটা দেখে মায়া আর থমাস নিচে নেমে আসে। তাড়াহুড়োর মধ্যে থমাস তার সব এক্সোসিজমের সরঞ্জাম উপরে ফেলে এসেছিল, আর এটাই ডেমন চেয়েছিল। এরপর ফাদার তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু ডেমনটি ছিল অনেক শক্তিশালী। সে পানির ওপর দিয়ে হাঁটতে থাকে এবং বলে যে তার ঈশ্বর তাকে থামাতে পারবে না। সবচেয়ে শকিং দৃশ্য হল ফাদার থমাসের সঙ্গে সঙ্গে ডেমনটিও প্রার্থনার চ্যান্ট করতে শুরু করে, এটা দেখানোর জন্য যে সে কতটা শক্তিশালী। তবে প্রার্থনার প্রভাব ডেমনের উপর পড়ছিল, কিন্তু ডেমনটি ফাদার থমাসকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। এই সময় মায়া বলে চাইলে সে তাকে নিজের সাথে নিয়ে যেতে পারে, কিন্তু তার মেয়েকে ছেড়ে দিতে হবে। তখন ডেমন মায়াকে ক্রস দিয়ে বলে নিজেকে হত্যা করতে, অর্থাৎ তাকে পাপ করাতে চায় যাতে সে মেয়ের দেহ ছেড়ে যেতে পারে। মায়া নিজের মেয়ের জন্য প্রাণ দিতেও রাজি হয়ে যায়। এদিকে থমাসের নিজের পরিবারের স্মৃতিগুলো মনে পড়ে, কিভাবে তার পরিবার তার চোখের সামনে শেষ হয়ে গেছিল। সেভাবে যেমনভাবে সে নিজের পরিবার হারিয়েছে, তেমনভাবে এই পরিবারকেও সে ধ্বংস হতে দেবে না। মায়া নিজেকে ছুরি আঘাত করতে যাচ্ছিল, ঠিক সেই সময়ই থমাস দৌড়ে এসে তাকে থামায়। থমাস বলে ঈশ্বর তার সঙ্গে আছেন, আর তার এই অটল বিশ্বাস ও মানসিক শক্তির কারণে ডেমন দুর্বল বোধ করতে থাকে। ডেমন কখনোই মানসিকভাবে শক্ত মানুষকে জয় করতে পারে না, আর এখানে থমাস ছিল মানসিকভাবে খুবই শক্তিশালী। ডেমন তখন তার নাম জানতে চাইলে বলে তার নাম জেবেবল, যাকে আসলে বেলজেবাবও বলা হয়। এবং মুভিটির মধ্যে রিভিল হয় যে কায়লার দেহে মোট 2টি ডেমন ছিল, একটি আগেই বেরিয়ে গেছে, আর দ্বিতীয়টি বেলজেবাব এখন বেকার দেহ ছেড়ে যেতে বাধ্য হয় জিসাস ক্রাইস্টের নামে আদেশ দেওয়ার পর। বেলজেবাব দেহ ছেড়ে গেলে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। বিশ্বাসের শক্তির সামনে ডেমনের সব শক্তি হার মানে। এরপর দৃশ্য বদলে যায়। ফাদার থমাস র্যান্ডার জন্য ফুল নিয়ে আসেন, যা কায়লা এবং মায়াই পাঠিয়েছিল। র্যান্ডা জিজ্ঞেস করে তিনি কি আর রিজাইন দিচ্ছেন না। থমাস বলেন না, তিনি এখন তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছেন এবং এ ধরনের মানুষদের সাহায্য করতেই তিনি এগিয়ে যাবেন। এরপর থমাস সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে যান যার কারণে দুর্ঘটনাটি ঘটেছিল। লোকটি প্রচণ্ড অপরাধ বোধে ভুগছিল। সে থমাসের কাছে ক্ষমা চায় এবং থমাস তাকে ক্ষমা করে দেয়। বর্ণনাকারী বলে ক্ষমার চেয়ে বড় কিছু নেই। এরপর এক মিড ক্রেডিট দৃশ্যে আমরা দেখি ফাদার থমাসের কাছে ফাদার র্যান্ডার ফোন আসে। তিনি তাকে আরেকটি এক্সরসিজমের জন্য ডাকছেন। এবার ফাদার থমাস সম্পূর্ণ প্রস্তুত ডেমনের মুখোমুখি হবার জন্য। এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল ডোমিনিয়ন অফ ডার্কনেস, একটি ইন্দোনেশিয়ান হরর ফিল্মের গল্প। আশা করি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই গল্পটি তোমাদের ভালো লেগেছে। এখন প্রশ্ন আসে, 2টি ডেমন কিভাবে এভাবে কাজ করল? সম্ভবত প্রথম ডেমনটি সিলাকে হত্যা করেছিল, এরপর দ্বিতীয় ডেমন আবার কায়লার দেহে ফিরে আসে, অথবা 2জন ডেমন পালা করে সিলা এবং কায়লাকে পজেস করেছিল। সিলার শরীর ছেড়ে দেবার পর সে নতুন হোস্ট হিসেবে কায়লাকেই বেছে নেয়। এখানে দেখা যায়
বেলজেবাব ছিল অন্য ডেমনের তুলনায় অনেক শক্তিশালী, তাই শুরুতে এক্সরসিজমে দুর্বল ডেমনটি হার মানে এবং ফিরে যায়, কিন্তু বেলজেবাব লুকিয়ে থাকে। এই কারণেই কাইলা অদ্ভুত আচরণ করতে থাকে। শেষে সবাই বুঝতে পারে কাজ এখনও শেষ হয়নি, তাই ফাদার থমাস দায়িত্ব নেন এবং অবশেষে বেলজেবাবকে আবার তার জগতে ফিরিয়ে দিতে সক্ষম হন। আশা করি এখন পুরো গল্পটা তোমরা পরিষ্কারভাবে বুঝে গেছো। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবে না। আমি তোমাদের সঙ্গে দেখা করব পরের ভিডিওতে।